সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের বিভিন্ন শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি এবং প্রধান প্রধান খবরগুলোর শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। আমি আজকে স্টুডিওতে রয়েছেন আলোচনার জন্য ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে জানাচ্ছি প্রথম আলো শিরোনাম, এখনও তিনি সেই অবিশ্বাস্য মেসি। বিশ্বকাপ ফুটবল 2026 মেসির জাদুকরী হ্যাটট্রিকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জানাচ্ছে আমার দেশের শিরোনাম, ছোট ছোট ঝাঁকুনিতে বড় বিপদের আভাস, বড় মাত্রা ভূমিকম্পের ঝুঁকিতে দেশ। আরেকটি শিরোনাম, জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী। এবার জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম, মহানায়কের হ্যাটট্রিক ফুটবল বিশ্বকাপ 2026। আরেকটি শিরোনাম, সংসদে আই হ্যাভ এ প্ল্যান, এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী, জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করব। জানাচ্ছে সমকালের শিরোনাম, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ 78% কমেছে, পরিবার পরিকল্পনা কর্মসূচি। আরেকটি সীমার মাঝে অসীম মেসি, একটি মেসিকে নিয়ে বিশেষ লেখা। যুগান্তরের শিরোনাম, নেপথ্যে দেশি বিদেশি চক্র, নীরব মহামারী অনলাইন জুয়া পর্ব 1। আরেকটি শিরোনাম, রিজার্ভ চুরির অভিযোগপত্রে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, খসড়া চার্জশিটে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এবার জানাচ্ছি মানবজমিনের শিরোনাম, ফুটবল ইতিহাসে দিনটি স্মরণীয় ঐতিহাসিক। আরেকটি শিরোনাম, সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী, আপনারা এখানে কেন। কালের কণ্ঠের শিরোনাম, উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে, মৌলভীবাজারের প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরিতে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, চার্জশিটের খসড়া চূড়ান্ত। আরেকটি শিরোনাম, সর্বোচ্চ চূড়ায়, এটি মেসিকে নিয়ে আরেকটি লেখা। কালবেলার শিরোনাম, রিজার্ভ চুরিতে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, চার্জশিট চূড়ান্ত। আরেকটি শিরোনাম, কমিশন না থাকে স্থবির দুদক, জমা 7,000 অভিযোগ। দৈনিক ইনকিলাবের শিরোনাম, ক্ষমতা হারিয়ে অনেকে পালালেও খালেদা জিয়া দেশ ছাড়েননি, শ্রীমঙ্গলের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেকটি শিরোনাম, অর্থনীতি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ, আবাসন খাত, গৃহ ঋণ সহজীকরণে কর্মসংস্থান বাড়বে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ফুটবল উন্মাদনায় দেশ, মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। আরেকটি শিরোনাম, পথহারা কূটনীতি, ফেরাতে হবে সঠিক পথে। দেশ রূপান্তরের শিরোনাম জানাচ্ছি, মহাকাব্যিক হ্যাটট্রিক, মেসির রঙিন দিন। নয়া দিগন্তের শিরোনাম, আত্মীয়সহ অভিযুক্ত 64 জন, রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট। আরেকটি শিরোনাম, রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা। বণিক বার্তার শিরোনাম জানাচ্ছি, বিদ্যমান কলেজের সংকট নিরসনের আগেই নতুন মেডিকেল কলেজ অনুমোদন। আরেকটি শিরোনাম, হে নূতন দেখা দিক আর বার, মেসি ম্যাজিকেই শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ। এবার জানাচ্ছি দৈনিক ইংরেজি দ্য ডেইলি স্টার শিরোনাম, ফিসক্যাল রিফর্মস নিডেড ফর এলডিসি গ্র্যাজুয়েশন ডিলে, সেজ ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। আরেকটি শিরোনাম, অ্যাটাকস অন স্টার, প্রথম আলো 6 months অন, প্রুভ অ্যাট এ স্ট্যান্ড স্টিল। নিউ এজের শিরোনাম, প্রলংড আউটেজেস লিভ villages power starved. আরেকটি শিরোনাম, ইরানিয়ান ট্যাঙ্কার্স পাস থ্রু ইউএস ব্লকেড জোন, মেসি রিঅ্যাফার্মস ইনডিউরিং ইম্পর্টেন্স উইথ হ্যাটট্রিক। এবং সবশেষ ডেইলি অবজারভারের শিরোনাম জানাচ্ছি, বিএসএফ ফোর্সিবলি এক্সপ্লেনিং এথনিক বেঙ্গালিস, হিউম্যান রাইটস ওয়াচ, প্রাইম মিনিস্টার ভাউস টাফ অ্যাকশন এগেনস্ট মানি লন্ডারিং। জনাব সাবের হোসেন, সাবের আহমেদ, আপনি তো শিরোনামগুলো শুনলেন, সবগুলো শিরোনাম জানাব। আমরা একটু শেষ থেকে শুরু করতে চাই। ডেইলি অবজারভারে যে শিরোনামটি করেছে, বিএসএফ ফোর্সিবলি এক্সপেলিং এথনিক বেঙ্গালিস, এটা একটা রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আপনি জানেন আন্তর্জাতিক মানবাধিকার একটা সংগঠন, তারা এটি প্রকাশ করেছে। এই বিষয়ে আপনি জানতে চাই, কারণ আপনার কাছে জানতে চাই, কারণ আপনি জানেন যে রিসেন্টলি আমরা দেখছি যে ভারত বাংলাদেশ সীমান্তে এই পুশিনকে কেন্দ্র করে নানান ধরনের উত্তেজনা আমরা দেখছি। জি, আসলে এটা মূলত পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে যে ফলাফলটা আসলো এবং বিজেপির সেখানে সংখ্যাগরিষ্ঠতার পর থেকে কিন্তু আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই
বিষয়টাকে নিয়ে পরে আমরা দেখলাম যে বিভিন্ন সীমান্ত অঞ্চলে এই জায়গাগুলো হয়েছে এবং বেশ কিছু জায়গায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা যেই চূড়ান্ত উত্তেজনা সেটা ঘটেছে এবং আমরা দেখছি যে বরাবরের মতো যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু সীমান্ত অঞ্চলগুলোতে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তো এই বিষয়টা ঘটবে এখন আসলে একটা বড় রাষ্ট্রের পাশে যদি আমাদের মতো একটা ছোট রাষ্ট্র থাকে এই ধরনের অনেকগুলো বিষয় ঘটে। এখন বিজেপি তার যে ভবিষ্যতে নির্বাচনের আগে তারা চাইবে যে পশ্চিমবঙ্গে তাদের যে ভোট ব্যাংকটা আছে সেটাকে নিয়ে যেই ধারার তারা রাজনীতি করে সেখানে ধর্মভিত্তিকতার সেই জায়গাটাকে হয়তো আরেকটু উস্কে দেওয়া। তো এখানে বাংলাদেশকে ভারতের সাথে সেই যোগাযোগ এবং ডিপ্লোম্যাসির যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও কথা বলা প্রয়োজন এবং আমাদের সীমান্তে যারা রয়েছে তারা যথেষ্ট ভালোভাবে দায়িত্ব পালন করছে, আগেও করেছে, সেই জায়গায় তো আমাদের একটু শক্ত ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে নির্দেশনা গেছে সরকারের পক্ষ থেকে সীমান্তবর্তী সব জেলাগুলোতে এবং সেইভাবেই কাজ চলছে। তাহলে আপনি কি বলতে চান যে এটা টোটালি একটা পলিটিক্যাল? এটা আসলে পলিটিক্যালি আমরা দেখেছি, আগে তো এই বিষয়গুলো ওইভাবে আসেনি। বিজেপি গভর্নমেন্টের সময় আমরা আগেও বেশ কয়েকবার এই ধরনের উদ্যোগ দেখেছি, আর এখন পশ্চিমবঙ্গে যখন পালাবদল হয়ে গেছে নির্বাচনের মাধ্যমে তখন এটা কিছুটা এক্সপেক্টেডই ছিল। তাই সেই বিষয়টাই ঘটছে বিভিন্ন সীমান্তে। হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদনটি দিচ্ছে, কতজন আসলে পুষিনের চেষ্টা হয়েছে, কতজন ব্যর্থ হয়েছে, কতটি চেষ্টা, সব বিষয়গুলো আসলে এখানে ডিটেল তুলে ধরা হয়েছে। এই যে আন্তর্জাতিক একটা সংস্থা তাদের যে একটা ওয়াচডগ বলা যায় মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে তাদের যে প্রতিবেদন, এর তো একটা ইমপ্লিকেশন বা এর একটা গুরুত্ব তো না, তা তো অবশ্যই আছে, কিন্তু আসলে ভারত বড় রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবেও ক্ষমতাধর এই রাষ্ট্রটার যেটা মানবাধিকার নিয়ে যারা কথা বলেন অবশ্যই এটার একটা গুরুত্ব রয়েছে এবং আমাদের চেষ্টা করতে হবে আন্তর্জাতিকভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে যে লবিগুলো আমাদের রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা আমাদের পক্ষে কথাটা বলতে পারে এবং সঠিক বিষয়টা তুলে ধরতে পারে তাদের সাথে সেই যোগাযোগটা স্থাপন করা এবং একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা যদি চাপ প্রয়োগ করতে পারি এটা অবশ্যই একটা খুব ভালো কৌশল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সামরিক দিক ব্যতীত কূটনীতির উপর জোর দিতে হবে এই সমস্যাটা। সামরিকভাবে তো আমরা আসলে ভারতের সাথে এটা সম্ভব না এবং সেই জায়গাতে আমরা যাব না, সেটা আমাদের সরকারের ইচ্ছে না, নীতি অনুযায়ী সেটা সাপোর্ট করে না। কিন্তু আমরা যে জায়গাগুলোতে আমাদের এই সরকার আসার পর থেকে কূটনৈতিকভাবে বেশ কিছু জায়গায় আমরা বেশ ভালো উদ্যোগ দেখেছি। আমরা আমাদের জাতিসংঘের যে লাস্ট ইলেকশনটা সেখানেও আমরা খুব জেনারেল অ্যাসেম্বলিতে খুব ভালো একটা বিস্ময়কর ফলাফলই বলা যায় আমরা দেখেছি। তো বাংলাদেশ এই জায়গায় আগাচ্ছে এবং আশা করি যে সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল, তাদের বিভিন্ন পদক্ষেপে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। তো ফলে ঘটনা ঘটছে এবং হয়তো সেটা সামাল দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। এখানে একটি প্রসঙ্গের একটু অবতারণা করতে চাই। এর আগে আমরা দেখলাম যে বিরোধী দল থেকে আসলে একটু অভিযোগ করা হয়েছে যে তারা এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে চায়, কিন্তু সংসদে আসলে এই বিষয়টি নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। এখন সংসদে আলোচনার তো বিভিন্ন এজেন্ডা রয়েছে, এখন বাজেট অধিবেশন চলছে, আর এটা আসলে সংসদই নির্ধারণ করবে কোন বিষয়টা আলোচনার জন্য গুরুত্বপূর্ণ। তো এখন এটা সংসদে আলোচনা করাটা বেশি বাঞ্ছনীয় না এটা দলমত নির্বিশেষে সবাই একযোগে কাজ করাটা প্রয়োজন। সংসদে আলোচনা হতে পারে, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে যদি আমাদের যেই দলগুলো রয়েছে বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দল তারা যদি একত্রে কাজ করতে চায় সেটা তো অনেক সুযোগই রয়েছে। একত্রে কাজ করতে চাইলে তো আলোচনার একটা বিষয় থাকে। আলোচনা বিভিন্ন ফোরামেই হতে পারে, বিভিন্ন ফোরামেই হতে পারে। সংসদে আলোচনার মাধ্যমে যে সংসদ তো আসলে পলিসি ডিসিশনের একটা জায়গা, তা এটা তো মানে চুলচেরা বিশ্লেষণের কোনো বিষয় না। এটা যদি ঐক্যমত থাকে এবং বিরোধী দল সরকারি দল এটা যে কোনো ফোরামেই তারা কথা বলতে পারে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় যেই নেতা রয়েছেন ওনার একটা যোগাযোগের মাধ্যমেই সম্ভব। তা এবং আরেকটা বিষয় হচ্ছে বিরোধী দল কিন্তু সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায় ম্যাক্সিমাম সিটগুলো তারা পেয়েছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে সেখানে যারা জনপ্রতিনিধি রয়েছে সেখানে বিরোধী দলের সাথে একটা যোগাযোগ বা সরকারের আলাপ আলোচনা সেটা যেই ফোরামেই হোক না কেন সেটা একটা বাড়তি সুবিধা হবে বলেই মনে হচ্ছে। এই প্রসঙ্গে ঠিক একটু আসতে যাচ্ছে। গতকালই আলোচনা হয়েছে আসলে, আমি দেখলাম আমার দেশ পত্রিকায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার। আপনি জানেন যে এর আগে ভারত কাঁটাতারের
বেড়া নির্মাণ করেছে, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা ছিল। এখন বাংলাদেশের পক্ষ থেকে এই পুশিন ঠেকানোর জন্য একটা কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে, এটা কতখানি আসলে এটা মূলত উনি মায়ানমারের কথাটাই উল্লেখ করেছেন এবং পরবর্তীতে বলেছেন যে ভারতেও হতে পারে। এখন কথা তো বিভিন্ন রকমই হয়, মিডিয়ার জন্য অনেক কথা বলতে হয়। পরবর্তীতে পদক্ষেপ অনুযায়ী আমরা আসলে বুঝতে পারবো যে সরকারের মূল সিদ্ধান্তটা কি। তবে আলোচনায় উনি প্রথমে মায়ানমারের যে জায়গাটা সেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমি বলতে চাইছি, যদি এটা পরিকল্পনা নেয় বাংলাদেশ সরকার এবং সেটা বাস্তবায়ন করতে চায়, সেটা কতখানি যৌক্তিক হবে সেই আসলে আমরা এখন যেহেতু পুশিন এখন একটা বাস্তব সমস্যা হিসেবে অবশ্যই বাস্তব সমস্যা। এখন ভারতের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক টানটান উত্তেজনার জায়গা গেছে। এই সরকারকে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এবং আঞ্চলিক যে সম্প্রীতি সেটা বজায় রেখে কাজ করা তাদের জন্য বাঞ্ছনীয়। আমাদের অর্থনীতি থেকে শুরু করে অনেকগুলো জায়গায় পুনর্গঠনের কাজ চলছে এবং আমরা ইতোমধ্যে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে রয়েছি। তো ফলে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয় এই ধরনের কোনো বিষয়ে সরকার পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এবং আমার মনেও হয় না যে তারা সেই ধরনের কিছু ভাবছেন। এখানে এখানে যেটি বলেছে, রিপোর্টে যেটি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বলেছেন যে বাংলাদেশের নিরীহ মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয় এবং এই ঘটনাটি নানা সময় ঘটছে, সেই বিষয়গুলো থেকে আসলে পরিত্রাণের জন্য এই উদ্যোগ নেওয়া যেতে পারে বা এইরকম। অবশ্যই এটা তো একটা বাস্তবতা, সীমান্তে যে হত্যাগুলো হয়েছে বিগত সরকারের সময় হয়েছে, সেগুলো তো চলমান। বরঞ্চ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সময়ে কিছুটা হলেও হয়তো একটু কম হচ্ছে। তা এখন বিষয়টা হচ্ছে যে যেটা বললাম যে অনেক কথা জনপ্রতিনিধিদের অনেক সময় মিডিয়ার জন্য বলতে হয়, প্রশ্নের উত্তরে সেই ধরনের পাল্টা একটা জবাবও দিতে হয়। তা আসলে পদক্ষেপ কতটা নিবে এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় না যে এই ধরনের পদক্ষেপ এখনই সরকার নেওয়ার কোনো পরিকল্পনা করবে। এবার একটু সীমান্তবর্তী প্রসঙ্গেই প্রধানমন্ত্রী গতকালকে সংসদে বলেছেন, আমার দেশ রিপোর্ট করেছে তিস্তা আরেকটি ব্যারাজ নির্মাণের পরিকল্পনা করছে। আপনি জানেন যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে নানান সময় দেন দরবার হলে এখন পর্যন্ত পানি চুক্তিটি সম্পাদিত হয়নি। কিন্তু আমরা দেখেছি শুকনো মৌসুমে যখন তিস্তার পানি থাকে না, ওই অঞ্চলে ইরিগেশনে খুবই সমস্যা তৈরি হতো। প্রধানমন্ত্রী সেটি বলেছেন যাতে শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যায়, এজন্য একটা দ্বিতীয় তিস্তা ব্যারেজ নির্মাণের কথা বলেছেন। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের একটা বড় অঞ্চলই আসলে মরুকরণের দিকে চলে যাচ্ছে এবং সেখানে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের মাইগ্রেশনের যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে ইন্টারনাল মাইগ্রেশনের এই কাজগুলো সব এখন উত্তরবঙ্গকে কেন্দ্র করতে হয়। যারা আগে ধানের চাষাবাদ করতেন তারা এখন অন্য ধরনের ফসল উৎপাদনে বাধ্য হচ্ছেন এবং প্রচুর লোক উত্তরবঙ্গ থেকে মাইগ্রেট করে জীবিকার প্রয়োজনে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটার সাথে ক্রাইমেরও একটা বড় ধরনের সংযোগ রয়েছে। আমরা বিভিন্ন যে নিজেরা আমরা বেশ কিছু স্টাডি করেছি সেগুলোতে আমরা সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, সরকার যখন নির্বাচনকালীন সময়ে অনেক কথা ছিল। এটা গুরুত্বপূর্ণ, যদি এটা করা যায় তাহলে তো অবশ্যই ভালো হবে, কারণ বাংলাদেশের এই বৃহৎ অঞ্চল যেখানে উৎপাদনশীলতার সাথে বিশেষ করে খাদ্য উৎপাদন থেকে অন্যান্য যে ফসলগুলো রয়েছে, এই আপামর জনগোষ্ঠীর জন্য হয়তো এই ধরনের একটা উদ্যোগ খুব প্রয়োজন। তো এখানে চীনেরও আমরা আগেও দেখেছি সহায়তা রয়েছে, তাদেরও বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। সেখানে যদি আমরা মোটামুটিভাবে একটা ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে পারি তাহলে সেটা ভালো হবে, কারণ আমরা বহুদিন ধরে চেষ্টা করেছি, ভারতের সাথে এই জায়গাটায় আসলে কোনো উন্নয়ন ঘটেনি এবং নরেন্দ্র মোদী সরকার আগেও বলার চেষ্টা করেছে যে মমতা ব্যানার্জি উনি একটা বড় বাধা, তা এখন তো আর সেই বাধা নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমরা পার্শ্ববর্তী দেশ এবং আমাদের কমন সংস্কৃতিগত থেকে বিশেষ করে অনেকগুলো জায়গা রয়েছে, আমাদের অতীত ইতিহাস সব একই। আমরা রেডক্লিফ চুক্তির কারণে হয়তো এখন দুটো দেশ দুটো বাউন্ডারিতে পড়ে গেছে, তা আমাদের দেশের জনগণের জন্য এটা ভারতের বলবো যে কিছুটা দায়বদ্ধতা রয়েছে। এই ক্ষেত্রে তাদের কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত, না হলে আমাদের সরকারের তো আমাদের অঞ্চল এবং যে জীবনযাত্রার মান সার্বিকভাবে কিছু উদ্যোগ তো নিতে হবেই। আপনি একটি প্রসঙ্গ অবতরণ করেন, চীনের প্রসঙ্গটা। তো চীন বরাবরই একটি কথা বলে আসার চেষ্টা করছে যে তারা আসলে
প্রস্তুত আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে, যেটি ধরে নানান সময়ে আলোচনা সমালোচনা রয়েছে, নানান ধরনের কথা রয়েছে। তো এই মহাপরিকল্পনা চীন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে, এটা সবসময় তারা বলে আসছে। রাষ্ট্রদূত থেকে শুরু করে কেউ সফরে আসলে বাংলাদেশের তাদের কথা যে বাংলাদেশ যদি চায় তারা এখনই কাজ শুরু করে দিতে পারে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন এই মাসের শেষ সপ্তাহে, সেখানে এই বিষয়টি আলোচনা হতে পারে। অবশ্যই যেহেতু এটা আলোচনায় রয়েছে, দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয় সেখানে আসবে, আমাদের নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, যেখানে আমরা খুব বড় ধরনের একটা পুনর্গঠনের মধ্য দিয়ে আছে এবং খুব জরুরি। তো সেখানে চীনের মতো একটা সক্ষমতার যে রাষ্ট্র, তাদের তো অবশ্যই তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং এটা খুব স্বাভাবিকভাবেই আলোচনা অন্যান্য অনেক বিষয়ের সাথে আলোচনায় আসতে কিন্তু পারে। সেটি কি প্রতিবেশী ভারত বিভিন্ন সময় তাদের যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, তারা এটা দেখেন, চান না? আন্তর্জাতিক কূটনীতি এটা সকল দেশের ক্ষেত্রেই এটা খুব কমই কাজ করে যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব বা শত্রুতা। এখন আমরা যে অবস্থায় রয়েছে, আমাদের একটা ব্যালেন্সিং ডিসিশন নিতে হবে। আমরা ভারতের সাথে আগে চেষ্টা করা উচিত আবারও বিষয়টা আনা, যে টেবিলে যে দেখো আমাদের যেই অন্যান্য দেশের উদ্যোগগুলো রয়েছে, আমাদের তো এখানে সারভাইভ করার বিষয়, তো সেগুলো আগে তো অনেক হয়েছে বা কিছু জায়গায় ছিল, এখন সরকার পরিবর্তন হয়েছে, তো সেই ক্ষেত্রে সরকার সেই জায়গাটাও কিছুটা চেষ্টা করতে পারে, হ্যাঁ, কিছুটা আলাপ আলোচনার মাধ্যমে যে আমাদের এই অঞ্চল যেটা রয়েছে তারা ভিজিট করার জন্য আহ্বান জানাতে পারে ভারতীয় কর্তৃপক্ষকে। তা কূটনৈতিক চেষ্টাগুলো যেহেতু সরকার নতুনভাবে এসছে, সেই চেষ্টাটা করা উচিত এবং একই সাথে অন্যান্য পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। ভারত বা পার্শ্ববর্তী দেশ তো অনেক কিছুই পছন্দ করবে না, পাকিস্তান অনেক কিছু পছন্দ করবে না, চীন অনেক কিছু পছন্দ করবে না, কিন্তু এই বৃহৎ জনগোষ্ঠীর একটা রাষ্ট্রকে বাঁচাতে হলে এবং যেখানে বিভিন্ন ধরনের যেটা বলবো যে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা গেছি, সরকারকে কিছু দৃঢ় পদক্ষেপ নিতে হবে, তবে সেটা একটু ভারসাম্যমূলক এবং চুলচেরা বিশ্লেষণ করে। আচ্ছা, আপনি চমৎকার বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রসঙ্গে একটু বলতে চাই। গতকাল মৌলভীবাজার তিনি শ্রীমঙ্গলে তিনি জনসভা করেছেন, সেখানে কৃষক কার্ড বিতরণ করেছেন। তো একটি প্রসঙ্গে তিনি বলেছেন যে জনগণের টাকার বিদেশে পাচার হতে দেয়া হবে না। আপনি জানেন যে বিগত আমলে অনেক টাকা পাচার হয়েছে, দেশের বাইরে পাচার করা হয়েছে, সেই কথাটি তিনি আবার জোর দিয়ে বলেছেন। তো এই যে আমরা দেখি যে এই ধরনের কথা আমরা সবসময় শুনে থাকি, এখন প্রধানমন্ত্রী জোর দিয়ে বলছেন, এটা আসলে কতটা সম্ভব হবে? দেখেন, এই সরকার ক্ষমতায় নেয়ার পর ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী যতটা জনপ্রিয়, বিএনপি দল হিসেবে হয়তো ততটা জনপ্রিয় না। উনি যেই পদক্ষেপগুলোই নিয়েছেন, এখানে কিন্তু নতুন নতুন দিক নির্দেশনা রয়েছে এবং ওনার প্রায় প্রতিটা আপনি দেখবেন মিটিংয়ে বা মিছিলে শিরোনাম হওয়ার মতো একটা বিষয়। যেমন গতকাল এমপিদের প্রতি যে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এটা ধারা না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো কোথাও প্রধানমন্ত্রী না আসলে অন্যরা গিয়ে রাগ করার কথা, যেটা আমাদের সংস্কৃতিগত। তো উনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেছেন এবং নতুন চিন্তাধারা নিয়ে কাজ করতেন। তো সেই জন্যই বলছি যে দল হিসেবে বিএনপি যতটা জনপ্রিয়, তার চাইতে কিন্তু ব্যক্তি হিসেবে উনি বেশি জনপ্রিয় এবং এই জনপ্রিয়তা বাড়ছে, সেটা অবশ্যই ধরে রাখতে হবে। একই সাথে ছোট্ট একটি প্রশ্ন, যে প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করছেন, বারবার এই মেসেজটি কেন তৃণমূল পর্যায়ে তারা অ্যাবজর্ব করতে পারছেন না, বা এমপি মন্ত্রী বা অন্য যারা আসলে আছেন? যে কোনো প্রতিষ্ঠান হোক, রাষ্ট্র হোক, শুধু হেড অফ দ্য স্টেট চেঞ্জ হলে আমূল পরিবর্তন হয়ে যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কাজ শুরু হয়েছে এবং খুব অল্প সময় গেছে। ওনার পক্ষে সব কিছু একা করা সম্ভব না যদি জনগণ হিসেবে আমরা এগিয়ে না আসি, দল হিসেবে বিএনপি এগিয়ে না আসে। আবার উনি যে পরিবর্তনের কথা বলছেন, পরিবর্তন করার চেষ্টা করছেন, আক্ষরিক অর্থেই কিন্তু তিনি এবং বাস্তবিক অর্থেই তিনি উনি মিন করছেন এবং সেই মেসেজ যেটা বললাম জনগণের কাছেও পৌঁছেছে। কিন্তু এর মধ্যে তো দেখলাম যে একজন প্রতিমন্ত্রী নিয়ে বিতর্ক, তার ছেলের নামে ইউনিয়ন পরিষদ। এই জায়গাগুলি বলছি যে উনি যেইভাবে চেষ্টা করছেন এবং যেইভাবে চুলচেরা বিশ্লেষণ করে ওনার যেই পদক্ষেপটা আপনি বলেন না কেন, এটা একটা নতুন মানে পজিটিভ আলোচনা হচ্ছে সেটাকে নিয়ে, কিন্তু সেইভাবে কিন্তু ওনার যে সহযোদ্ধারা রয়েছেন, মন্ত্রী বলেন, এমপি বলেন বা দলের বড় বড় কাণ্ডারি বলেন, আমরা তাদেরকে সেইভাবে দেখছি না। সেইভাবে করতে হলে কি করতে হবে? শুধু সেইভাবে করতে হলে সময় একটা বড় প্রয়োজন। ওনার দৃঢ়তার মেসেজটা যাচ্ছে এবং কিছু কিছু পরিবর্তন হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা তো সবাই রাজধানী কেন্দ্রিক।
অনেকেই জানেন না যে এলাকায় আসলে কি হচ্ছে। আপনার এলাকায়ও জানেন না, হয়তো আমার এলাকাতেও জানেন না। এলাকাতে কিন্তু আবার অনেক ধরনের কাজ হচ্ছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট করছে। সেই জায়গাটায় আমি বললাম যে জনপ্রিয়তার যে জায়গাটা, তো এখানে উনি দৃঢ় হস্তে কাজ করছেন, অনেক বছর উনি দেশের বাইরেও ছিলেন, নতুনভাবে নিশ্চয়ই ওনার পরিকল্পনা রয়েছে। এবং আমরা প্রথমে শুনেছিলাম কিন্তু যে এই মন্ত্রী পরিষদের ক্ষেত্রে যে ওনারা যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে 6 মাসের একটা সময় বেঁধে দেওয়া আছে। তা আমরা দেখব, আমাদের মনে হয় যে ওনার সেই দৃঢ়তা রয়েছে সেই সিদ্ধান্ত নেয়ার, এবং কিছু শক্ত সিদ্ধান্ত যদি উনি নিতে পারেন 1-1.5 বছরের মধ্যে কিছু মেসেজ চলে যাবে, এবং সেটা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এবং আমরা যে পর্যায়ে রয়েছি এখান থেকে পিছু হটারও আমাদের আর কোনো সুযোগ নেই। আমরা একদম শেষ মিনিটে আছি, একটু বিশ্বকাপ খেলা নিয়ে বলতেছি, কারণ আপনি দেখেছেন যে সবগুলো পত্রিকায় বিশ্বকাপের শিরোনাম করেছে। বিশেষ করে আর্জেন্টিনার মেসি যে হ্যাটট্রিক করে তিনি বিজয় লাভ, মানে আর্জেন্টিনাকে জয়ী করেছেন এবং উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। এই বিষয়ে আপনি তো জানেন যে বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিলের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে, যদি দেখেন ফ্রান্স, ইটালি, অন্যান্য দেশের সমর্থকরা আছে। এই সমর্থকদের মধ্যেও কিন্তু আমরা মাঝে মাঝে একটু কাদা ছড়াছড়ি দেখি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, মানে খেলাটাকে আসলে উপভোগ করার জন্য। এটার আগে আমি একটু বলবো যে ইরান এবং যেটা ইউএসের একটা যে চুক্তি হয়েছে এবং সেখানে 60 দিনেরও একটা বিষয় রয়েছে, আমরা আশা করব যে সেই ক্ষেত্রে থেকে হরমুজ প্রণালীতে অনেকগুলো পরিবর্তন আসবে, ভালো ভালো কিছু পদক্ষেপ রয়েছে। আমরা আশা করব যে আমাদের তেলের দাম থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে যাতে জনদুর্ভোগ কমানোর জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বকাপ সবসময় আমাদের দেশে একটা আলোড়নের জায়গা, এবং এখানেও প্রধানমন্ত্রীর আমি চাইব বা আমরা আশা করব যে আরও বেশি ওনার মনোযোগ উনি দিচ্ছেন, আরও বেশি যাতে দিতে পারেন। দেখেন, এই রকম উন্মাদনা যেটা আপনি আর্জেন্টিনার লোকজন বা ব্রাজিলের লোকজনের সাথে কথা বললেও তার আশ্চর্য হয়। তাদের দেশের ভেতরে অনেক জায়গায় এই ধরনের উন্মাদনা নেই। এবারও অনেকে রয়েছে যারা জায়গা বিক্রি করে মাইলের পর মাইল পতাকা তৈরি করেছে। তো যেই রাষ্ট্রটা আসলে তারা জানেও না যে এটা মানে পৃথিবীর কোন অংশে এটার অবস্থান, সেখানে কি হয়, তারপরেও যে এই যে উন্মাদনা, এই জায়গাটাকে আমরা ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারিনি। আপনি যদি একটু চিন্তা করেন যে একটা সময়ে ক্লাব ফুটবল যে জায়গাটা ছিল বাংলাদেশে, আবাহনী বলেন, মমডান বলেন, সেই 80 দশক 90 দশকে 11 জন প্লেয়ারের নাম সাধারণ ছেলে মেয়ে বলতে পারতো, এবং দলের যেমন তুমি এই দল করো না ওই দল করো, এটা একটা বড় আলোচনার জায়গা ছিল। তা আপনি ক্লাব ফুটবলের যদি উন্মাদনা সেটা তৈরি না করেন তাহলে কিন্তু তৃণমূলে সেটা পৌঁছবে না, এবং তৃণমূলের কাঠামোগুলো নিয়ে কাজ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করি যে আমাদের দেশে যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চলছে, এই উন্মাদনাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবলে আরও উন্নতি করা সম্ভব এবং কর্তৃপক্ষ সেদিকে নজর দেবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।